সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি প্রীতলি মোদক। আজকের এই বিশেষ ওয়েবিনারের বিষয় একটি নাটক ও কারাবাসের সৃষ্টি, নগকি বা থিয়ঙ্গ। আফ্রিকার প্রখ্যাত সাহিত্যিক, নাট্যকার ও চিন্তাবিদ নগকি বা থিয়ঙ্গ তার সাহিত্য ও রাজনৈতিক অবস্থানের মাধ্যমে বিশ্ব সাহিত্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভাষা, সংস্কৃতি, উপনিবেশবাদ ও মানুষের মুক্তির প্রশ্নকে কেন্দ্র করে তার সাহিত্যকর্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক। একটি নাটক কিভাবে রাষ্ট্র বিরাগভাজন হয়ে একজন সাহিত্যিককে কারাবাসের মুখোমুখি করেছিল, সেই ইতিহাস যেমন সংগ্রামের, তেমনি সৃষ্টিশীল প্রতিরোধেরও এক গুরুত্বপূর্ণ দলিল। আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর স্বাতী ভট্টাচার্য মহাশয়া। তিনি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট কলকাতার প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক তার গভীর অনুধ্যান এবং বিশ্লেষণধর্মী বক্তব্য শ্রোতাদের নতুন ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। তার মূল্যবান আলোচনা আজকের বিষয়কে আরো গভীর ও সমৃদ্ধ করে তুলবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাই আর দেরি না করে আন্তরিক শ্রদ্ধা ও উষ্ণ অভ্যর্থনার সঙ্গে আজকের বক্তা প্রফেসর স্বাতী ভট্টাচার্য মহাশয়াকে স্বাগত জানাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলবার জন্য। আমার বিষয়টি হয়তো অন্তত ইন্ট্রোডাকশন থেকে মনে হচ্ছে বেশ গুরু গম্ভীর, কিন্তু যেহেতু বইটা বেশি কারুর পড়া নেই, সেজন্য আমি চেষ্টা করছি যতটা সহজভাবে সম্ভব বিষয়টা গল্পের মতো করে বলা। আমাদের ছোট প্রেজেন্টেশনও রয়েছে। প্রেজেন্টেশনটা মূলত এই জন্যই যে সেখানে বইগুলি থেকে কিছু কিছু উদ্ধৃতি দেয়া হয়েছে, সেটা যাতে আপনারা পড়ে নিতে পারেন এবং আমার বলার পরেও একটা ধারণা তৈরি করতে পারেন নিজেদের মতো করে। আজকের এই যে বলার সুযোগ, সবসময় আমি বলি যে মোদক ট্রেনার একাডেমি আমাকে যে সুযোগটি দিয়েছেন আমার প্রিয় বিষয় নিয়ে বলবার জন্য, কিন্তু আজকে একটি বিশেষভাবেই আমি তাদের কাছে কৃতজ্ঞ। কারণ প্রথমত গুগি ওয়া থিয়ঙ্গ আমার খুবই প্রিয় লেখক, এবং দ্বিতীয়ত এই তিনি মারা গেছেন মাত্রই 1 বছর হয়েছে। 2025-এর 28শে মে তিনি পরলোক গমন করেন। কাজেই আজকে যে মে মাসেই আমি তার প্রতি একটা আমার নিজস্ব ভঙ্গিতে আমি একটা শ্রদ্ধা নিবেদন করতে পারছি, এজন্য আমি খুব বিশেষভাবে মোদক ট্রেনার একাডেমির কাছে কৃতজ্ঞ। আমি একটু প্রেজেন্টেশনটা খুলে নিই, আশা করি সেটা ঠিকঠাক পারবো। আপনারা একটু অপেক্ষা করুন। যথারীতি কৃষক গোলমাল হতে শুরু করেছে। কেন এখন ঠিক আছে? হ্যাঁ, এটা একদিকে কেন? বাইরে ক্লিক করুন, তাহলে বাইরে ক্লিক করুন, তাহলে এটা চলে যাবে। হ্যাঁ, এই তো। এবার এন্টার স্ক্রিন করুন। এটা ফুল স্ক্রিন হচ্ছে না। হবে কাস্টম স্লাইড শোটা দেব? হ্যাঁ হ্যাঁ, এই যে, এই তো। আচ্ছা, আরেকটা জিনিস, ওটা হচ্ছে একদম টপ লেফট কর্নারে, এই যে এখানটা। শুনতে পাচ্ছি না বাবু। আচ্ছা, আমি একবার বন্ধ করে আরেকবার চেষ্টা করি। হ্যাঁ, একবার বন্ধ করে আরেকবার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ।
স্ক্রিন শেয়ার করে একবার মিনিমাইজ করে নিন হুম ওই লেফট হ্যান্ড সাইডের উপরে। কেন পুরোটা আসছে না? আচ্ছা, যেখান থেকে, হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করুন। একদম হয়ে গেছে, পারফেক্ট। হ্যাঁ, এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাংলা যে নামটা দিয়েছিলাম সেটাকে ইংরেজি প্রেজেন্টেশনটা ইংরেজিতে রয়েছে, যাতে কোটেশন গুলো পড়ে নেওয়া যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে এখানে যে ছবিগুলো দিয়েছি আমি একটু চিন্তা করেই দিয়েছি, কারণ প্রথমেই লেখা আছে প্লে দ্য জেল দ্য ওয়ার্ডস। হ্যাঁ, অর্থাৎ এই যে নাটকটি এখানে পারফর্ম হচ্ছে এই নাটকের জন্যই তাকে জেলে যেতে হয়েছিল, এবং এটা তার কারাবাসের ডায়েরি, রাইটার্স প্রিজন ডায়েরি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ওই কারাবাসের সময় তিনি ডেভিল অন দ্য ক্রস বলে উপন্যাসটি লেখেন। নাটকের এই দৃশ্যটি আমি বিশেষভাবে তুলে নিয়েছি, কারণ এখানে কতগুলো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে এখানে অন্তত পোশাক আশাক থেকে বুঝতে পারছেন যে এরাই কেন্দ্রীয় চরিত্র। এরা কৃষক দুজনেই, কিন্তু বর্তমানে স্বাধীনতার পরে তারা এই ভদ্রলোকের কারখানায় কাজ করে, এবং এরা হচ্ছে জনগণ। হ্যাঁ, তাদের চেহারাটা আপনারা দেখতে পাবেন, তাদের মধ্যে যে নানা বিচিত্র পোশাক আশাক ভঙ্গি রয়েছে। এবং এই লোকটি হচ্ছে যেটা আমরা বলি যে সবসময় একে খুশি করে চলে। হ্যাঁ, আমি আর চলতি বাংলাটা ব্যবহার করলাম না, আপনারা সবাই সেটা জানেন। তো এই পুরো ছবিটার মধ্যে দিয়ে এই গল্পের খানিকটা ঘটনা ধরা পড়েছে, কিন্তু গল্পেরও আগে একটা গল্প থাকে। এবং এই যে আপনারা এখানে নামটা বারে বারেই দেখতে পাচ্ছেন গুগি, হ্যাঁ, এনটা সাইলেন্ট থাকে, গুগি। ওনার নাম এখন যেভাবে আমরা জানি সেটা হচ্ছে গুগি ওয়া থিয়ঙ্গ, অর্থাৎ থিয়ঙ্গর পুত্র গুগি। কিন্তু আগে গুগি কিন্তু নামটা লিখতেন জেমস এন গুগি বলে। অর্থাৎ তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন। তিনি যখন বড় হচ্ছেন তখন দেশ পরাধীন, এবং 1966 সালে কেনিয়া স্বাধীনতা পায়। স্বাধীনতা পেলে যেরকম একটা হয় যে কোনো পরিবর্তনের সঙ্গে যে শব্দটা জড়িয়ে থাকে সেটা হচ্ছে প্রত্যাশা। কাজে সমস্ত দেশের লোকের মধ্যে অসম্ভব প্রত্যাশা ছিল যে যেন এখন আর যে বিপদগুলো হয়েছিল সে বিপদগুলো আর থাকবে না। অর্থাৎ যেই স্বাধীনতার অভাব, যে একটা নিজের মতামত প্রকাশ করার যে একটা অসুবিধা, নতুন ভাবে চিন্তা করার কোনো সময় যারা ক্ষমতায় ছিলেন সেই ঔপনিবেশিক শাসকেরা পছন্দ করতেন না। কাজে সেখানেও একটা কণ্ঠরুদ্ধ করার প্রবণতা ছিল। তারপরে কেনিয়ার যে স্বাধীনতা সেটা কিন্তু একটা গেরিলা যুদ্ধ, যেটা মাও মাও ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলে পরিচিত, সেটার পরে এসেছিলেন। এবং যখন পরে এসেছিল এবং যখন স্বাধীনতা এলো তখন কিন্তু যারা ক্ষমতার শীর্ষে বসলেন তাদের মধ্যে প্রথম যিনি প্রেসিডেন্ট হলেন তার নাম ইয়োমো কেনিয়াট্টা, এবং ইয়োমো কেনিয়াট্টাও কিন্তু এই গেরিলা যুদ্ধে শরিক ছিলেন। এবং যিনি ভাইস প্রেসিডেন্ট হলেন তার নাম ড্যানিয়েল আরাপ মই, MOI। তো যে সময়ের কথা আমরা বলবো সেটা প্রায় 10-11 বছর পরে, এবং গুগি 60-এর দশকে যখন ইউনিভার্সিটিতে ছিলেন তখনই কিন্তু তিনি লেখা শুরু করেন। তার প্রথম বই উইপ নট চাইল্ড, কিন্তু প্রথম বইটি পরে প্রকাশিত হয়। প্রথম বই দ্য রিভার বিটুইন। এই তথ্যগুলো আমরা কেন শুনবো, তার কারণ উইপ নট চাইল্ড, দ্য রিভার বিটুইন, আ গ্রেন অফ হুইট অ্যান্ড পেটালস অফ ব্লাড, এই 4টি উপন্যাস কিন্তু গুগি লিখেছিলেন জেমস গুগি নামে। এবং এগুলো ইংরেজিতে লেখা। আমরা আগে আলোচনা করেছি যে অনেকেই ইংরেজিটা বেছে নিয়েছিলেন তাদের আত্মপ্রকাশের মাধ্যম হিসাবে, যদিও পরবর্তীকালে গুগি বলছেন যে ইংরেজিটা কিন্তু আসলে এম্পাওয়ারমেন্টের একেবারেই ভাষা এবং তার সঙ্গে সমার্থক। তাহলে হঠাৎ করে কেন তিনি এটা ছেড়ে দিলেন? তার কারণ হচ্ছে উনি যখন মাস্টার্স ডিগ্রি করছেন 66-এ, তখন উনি একটা লেখকদের সম্মেলনে আহত হয়ে নিউ ইয়র্কে গেলেন। সেখানে গিয়ে একজন
একটা বড় সেমিনার সেখানে হচ্ছে, প্রতিদিনই সেমিনার হচ্ছে। তার মধ্যে একটি বিশেষ দিনের কথা উনি অনেকবার বিভিন্ন লেখায়, বিভিন্ন ইন্টারভিউতে উল্লেখ করেছেন, যে সেখানে একজন ইটালিয়ান লেখক তিনি বলছেন যে ইটালিতে যে ভাষা, যে সাহিত্য রচনা করা হয় সেই সাহিত্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ইংরেজিতে ট্রান্সলেশন হচ্ছে না বলে হয়তো সেটা লোকে জানতে পারছে না। কিন্তু এই কথাটা বলবার সময় তিনি একটা খুব অপ্রাসঙ্গিক মন্তব্য করেন যে ইটালিয়ান ভাষাটা যথেষ্ট সমৃদ্ধ ভাষা এবং এটা কিন্তু আফ্রিকার বান্টু ভাষার মতো নয় যেখানে মাত্র দুটো একটা শব্দ আছে। এই কথাটা কানে যেতে তরুণ গুগি, যিনি কিন্তু তখন বেশ ভয়ে ভয়ে একটু সংকুচিত হয়েই বসেছিলেন, কারণ তার তখন খুবই অল্প বয়স, তো তিনি কিন্তু তখন ভীষণভাবে প্রতিক্রিয়া দেখান। তিনি উঠে দাঁড়িয়ে বলেন যে বান্টু ভাষা কেন, কোনো আফ্রিকার ভাষাতেই দুটো একটা শব্দ নেই, প্রত্যেকটা ভাষাতেই বহু সাহিত্য লেখা হয়েছে এবং এদের অনেক সাহিত্য লেখা হয়েছে। সেটা ইংরেজি ধরনের সাহিত্য বা ইউরোপীয় ধরনের সাহিত্যের মাপকাঠিতে হয়তো খাপ খায় না, বা সেটা ইংরেজিতে কখনো ট্রান্সলেশন হয়নি বা কোনো বিদেশি ভাষায় ট্রান্সলেশন হয়নি বলে সেটা যে সাহিত্যটা নেই এটা কখনো হতে পারে না। এবং এরপরে তর্কাতর্কির পরে উনি সিদ্ধান্ত নেন যে এমন একদিন আসবে যখন কিন্তু আফ্রিকার যারা, মানে পুরো আফ্রিকার মহাদেশেরই যারা লেখক তারা কিন্তু তাদের নিজেদের ভাষায় লিখবেন এবং সেই লেখা কিন্তু বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে পৃথিবীর লোকের কাছে পৌঁছে যাবেন। সেই শুরু। এবং তারপরে কিন্তু তিনি তার যে পরের এই নাটকটি, এটি তার প্রথম মাতৃভাষায় লেখা নাটক। এটা গিকিউ ভাষায় লেখা। এখন গিকিউ ভাষায় যখন এই নাটকটা তিনি লিখছেন, আই উইল ম্যারি ওয়েন আই ওয়ান্ট, হ্যাঁ, এখানে কিন্তু খুব নামটা শুনলে মনে হয় এটা বোধহয় একটা খুব নারীবাদী নাটক, যেখানে একটা কোনো মেয়ে সে তার বিবাহিত হবার ব্যাপারে স্বাধিকারের প্রশ্নটা এখানে জোর করে বলছে। এই বইটি তিনি লেখেন, এটা গুগির ছবি এবং ইনি তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন গুগি ওয়া থিয়ঙ্গ এবং গুগি ওয়া মিরি। তো এই নাটকটা তারা লেখেন এবং তারপরে এই নাটকটা কিন্তু নানা একটা এডুকেশন সেন্টারে, আমরা আজকে যাকে খোলা রাস্তায় যে ধরনের নাটক হয় নন প্রসেনিয়াম থিয়েটার, আমরা যে সেটার সঙ্গে খুব পরিচিত, কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি তাহলে আমরা দেখব কিন্তু আমাদের দেশে মাঠে ঘাটে এ ধরনের নাটক গ্রামে গঞ্জে নানা জায়গায় হতো এবং যে কোনো পুরনো সভ্যতা সংস্কৃতির একটা কিন্তু অঙ্গ ছিল এই ধরনের মৌখিক সাহিত্য বা মৌখিক পারফরমেন্স। হ্যাঁ, তো সেই নাটকের যে ধারা, অর্থাৎ একদম সেখানকার কৃষক শ্রমিকেরা সেখানে অভিনয় করছে, তাদের সেভাবে অভিনয়ের হয়তো কোনো শিক্ষা নেই। যেরকম ধরুন আমাদের যারা ছৌ নাচে বা আমাদের যারা গম্ভীরা নাচে, তারা কিন্তু কেউই সেভাবে প্রথাগতভাবে নৃত্যশিল্পী নয়, কিন্তু তারা ওই নাচটা আয়ত্ত করেছে এবং সেটা নিয়ে তারা কিন্তু একদম তাদের সাফল্যের শীর্ষে উঠে গেছে, বা মনোরঞ্জন করতে তাদের কিন্তু জুড়ি মেলা ভার। তো ঠিক সেই রকম ভাবেই এই যে লোক সংস্কৃতির যে ধারাটি, লোক সংস্কৃতি কথাটা আজকাল নানাভাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমরা যদি খুব ছোট মানে খুব সহজ অর্থটা নিই, তাহলে লোক সংস্কৃতি, লোক অর্থাৎ ফোক অর্থাৎ জনগণ, এবং তাদের যে সংস্কৃতি অর্থাৎ তাদের আবহমান কাল ধরে তাদের চর্চার মধ্যে দিয়ে যেটা সংস্কৃত বা কালচার বা কর্ষিত হতে হতে একটা জায়গায় পৌঁছেছে, একটা কাঠামো তৈরি করে নিয়েছে, সেটাকেই কিন্তু খুব সহজ ভাষায় ব্যাপক অর্থে আমরা লোক সংস্কৃতি বলতে পারি। তো এই লোক সংস্কৃতির ধারাটি নানাভাবে, এর আগের 4টি উপন্যাস যদিও ইংরেজিতে লেখা, কিন্তু সেখানে খানিকটা প্রচ্ছন্নভাবে গুগির লেখার মধ্যে চিরকালই ছিল। কিন্তু যখন উনি নাটকটা লিখছেন, নাটকটা না অনেকটাই কবিতার মতো করে লেখা এবং সেখানে প্রচলিত বহু গানের ব্যবহার করা হয়েছে, যাকে আমরা লোকগান বলি, এবং মুখে মুখে যে ছড়া কাটা, যে আমাদের দেশে যেরকম কবি গানের কথা আপনারা সবাই জানেন, সেই ধরনের গান, সেই ধরনের কথা এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে।
আমি বললাম এটা গিকিউতে লেখা, এবং এই গিকু ভাষাটার নাম গাহিকা এনদিন্দা, কিন্তু এনটা সাইলেন্ট, কাজে গাহিকা দান্দা। তো এবার এই গল্পটি একটু আমরা দেখিনি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট করে সামারিটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যে আমি বললাম কিকুন্দা কিন্তু কৃষক ছিল, সে এখন লেবারার বা শ্রমিক হয়ে গেছে, এইটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। কিন্তু তার ঘরের মধ্যে প্রথমে যেখানে মঞ্চসজ্জার কথা দেয়া আছে সেখানে বলা হচ্ছে যে একটা দলিল তার ঘরে বাঁধানো আছে, এবং সেই দলিলটা হচ্ছে 1.5 একর জমির মালিকানা সত্ত্ব। কি হয়েছিল, যখন মাওমর রেভলিউশন হচ্ছিল তখন কিন্তু তারা অনেক কৃষকদের নিঃশর্তে জমি দিয়ে দিয়েছিল, এবং যার যেরকম ইচ্ছা তারা খানিকটা করে জমি কিন্তু পেয়েছিল। তো এই যে জমির দলিলটা ঝুলিয়ে রেখেছে, অর্থাৎ এটাই কিন্তু মাটির সঙ্গে তার পরিচিতির একটা স্বাক্ষর হিসেবে তার ঘরে রয়েছে। এটা খুব জরুরি কথা, কারণ ঔপনিবেশিকরা তো এই মাটির সঙ্গে সম্পর্কটা অস্বীকার করে এইসব মানুষের ওপর তাদের চাপানো যে সমস্ত শর্তাবলী বলি, নিয়ম কানুন বলি, সেগুলো চাপিয়ে দিয়েছিল, সেগুলো যাতে তারা মেনে চলে সেটার ওপর তারা জোর দিয়েছিল। কাজেই যখন স্বাধীনতা আসছে তখন কিন্তু তারা ভাবছে যে এবার দিনকাল বদলে গেছে। এবার কিন্তু সত্যি কথা বলতে কি কিগুন্ডার অবস্থা অত্যন্তই খারাপ, এবং সে আর তার স্ত্রী তারা থাকে, এবং সেখানে এই যে আমরা যেটা বলছি এখানে যে যেটা থিমস অফ বিট্রিয়াল এবং কালচারাল ইম্পিরিয়ালিজম, অর্থাৎ সাংস্কৃতিক একনায়কত্ব, সেটা কিন্তু এখনো চলছে। এবং গল্পের মধ্যে দেখা যাচ্ছে কাহিনীর গল্পের চুম্বকে বললেও গল্পটা খুবই ছোট, সেটা হচ্ছে যে সেখানে একজন যে সেই কারখানার মালিক যে হঠাৎ করে ধনী হয়ে গেছে, সে এবং তার এক বন্ধু এসে তারা ঠিক করে যে ওই জমিটা তাদের নিতে হবে, কারণ সেখানে একজন জার্মান এবং অস্ট্রেলিয়ার দুটি কোম্পানির সঙ্গে কথা হয়েছে, এবং সেখানে ওই জমিটা পেলে তারা বড় কারখানা করতে পারে, এবং স্পন্সর করবে অবশ্যই বিদেশিরা। তো তারপরে তো কিন্তু নাটকটা যখন শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওরা অপেক্ষা করছে এরা আসবে বলে, এবং খুব চিন্তিত যে কেন হঠাৎ এই বড় লোকেদের পায়ের ধুলো তাদের বাড়িতে পড়বে। এদের একটি মেয়ে আছে গাছাতে, তো সেই মেয়েটি অত্যন্ত সুন্দরী এবং আধুনিকা, এবং তার সঙ্গে এই ভদ্রলোকের অর্থাৎ মালিক পক্ষের ছেলের একটু অল্প স্বল্প আশনাই হচ্ছে। তো কাজেই এরা আবার এরকম আশার বিরুদ্ধে গিয়েও আশা করছে যে হয়তো গাথানির সঙ্গে ওরা বিয়ের কথা বলতে আসছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ওরা কাজে বিয়ে একদিকে কেন্দ্রীয় মোটিভ আমরা বলতে পারি। তো তারা এসে বলছে যে হ্যাঁ, তোমাদের কিন্তু আমরা ঠিক মানে তোমাদের যে নরকের যে একটা যাওয়ার সম্ভাবনা, সেটা কি তোমরা কখনো ভুলে গেছো? তোমরা ভুলে গেছো? তখন তারা বলছে কেন? বলছে তোমরা যে বিবাহিত এটা তো সত্যি নয়, কারণ তোমরা তো চার্চে গিয়ে বিয়ে করোনি, তোমরা দুজনে এতদিন একসঙ্গে আছো বলেই যে তোমাদের বিয়েটা আইন সিদ্ধ তেমন তো বলা যায় না। আমি বলি কি তোমরা চার্চে গিয়ে বিয়ে করো। প্রথমে তারা একটু আপত্তি করে, তারপরে ভাবে মন্দ কি, এখন এই বয়সে যদি আবার নতুন করে একটু সাজগোজ করে বিয়ে করা যায়, ঠিক আছে, তারা একটু স্বপ্ন দেখতে থাকে। কিন্তু সবসময় বাস্তবে তো একটা পয়সা কড়ির ব্যাপার থাকে, তারা কিন্তু বুঝতে পারে যে অত টাকা তাদের কাছে নেই। টাকা নেই তাহলে কি আছে, শুধু ওই জমির দলিলটা। মালিক খুব সুন্দর করে, আমি ইচ্ছে করে নামগুলো বলছি না কারণ নামগুলোর সঙ্গে আপনাদের পরিচিতি খুব একটা নেই, তার চরিত্রটা বললেও হয়। কাজে এই সে মালিক যে ভদ্রলোক, আমরা একটু পরেই তার চেহারা দেখতে পাবো, তিনি কিন্তু বলেন যে ঠিক আছে তোমাদের চিন্তা কি, আমি তো টাকা ধার দিতে পারছি না, আমার তো অত টাকা নেই, কিন্তু আমি ব্যাংক থেকে তোমাদের লোন পাইয়ে দেবো। থোড়ি তারা বোঝে ব্যাংক কি, থোড়ি তারা বোঝে লোনের মধ্যে কি কি লুকোনো শর্ত রয়েছে।
কাজেই তারা ওই জমিটি বন্ধক রেখে লোন নেয় এবং মালিক তাদের আশ্বস্ত করে যে কি হয়েছে তাতে, তুমি মাসে মাসে যা মাইনে পাবে তার থেকে এটা শোধ করে দেবে। তারা খুব খুশি হয়, বিয়ের পোশাক আশাক কেনা হয়ে যায়, লোনের টাকায় বাড়িঘরের অবস্থা একটু বদলানো হয়। ইতিমধ্যে মেয়ে তো সেজে গুজে সপ্তাহে ছুটি কাটাতে মালিকের ছেলের সঙ্গে বেড়াতে চলে যায়। এ পর্যন্ত সব ঠিকই ছিল। আমরা যারা বইটা পড়ছি তারা দেখতে পাচ্ছি যে মালিক পক্ষ কিভাবে পরামর্শ করছেন যে কিভাবে ওকে ঠকিয়ে নিয়ে যাওয়া যায়, এবং তার তাবেদার যারা তারা বলছেন যে এটা কোনো ব্যাপারই না। হলে জার্মানি এবং অস্ট্রেলিয়ার ভদ্রলোকেদের কিভাবে, কোম্পানির মালিকদের কিভাবে মুগ্ধ করা যাবে সেটাও তারা আলোচনা করছে। গাথনি ফিরে আসে এবং সে এসে বলে যে তার প্রেমিক তাকে শুধু যে ত্যাগ করেছে তা না, সে সন্তান সম্ভবত। এবার তারা তো সাধারণ লোক, তার মা বাবা বলছে তাতে কি হয়েছে, মালিক খুব ভালো লোক, আমরা গিয়ে এটা বললে নিশ্চয়ই উনি একটা ব্যবস্থা করবেন। যথারীতি যা হয় আপনারা বুঝতেই পারছেন। মালিক পক্ষ সম্পূর্ণ দায় অস্বীকার করছেন এবং ব্যাংক থেকে এমন চাপ দিচ্ছে যে সেই চাপে তার জমি তো গেলই, জমি বিক্রি হয়ে গেল এবং তাদের হাতে তারা একদম কপরদক শূন্য হয়ে গেল, কারণ চাকরিটাও গেল। গল্পটা চেনা, কিন্তু যেখানে খুবই আলাদা সেখানে তো গল্পটা এখানে শেষ হয় না। কিছুদিন হয়তো আপনারা যদি এমনিতে দেখেন কোনো সামারি খুলে দেখবেন যে তারপরেই তার জীবনটা ছারখার হয়ে গেল। না, জীবনটা ছারখার হচ্ছে না। সে কিছুদিন হয়তো একটু মদ খেয়ে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করছিল, কিন্তু সে ওই যে আমি দেখালাম যে পেছনে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলো, সেই গ্রামের মানুষগুলো যারা সবাই দরিদ্র, অধিকাংশই কর্মহীন এবং যাদের সামনে ভবিষ্যৎটা অন্ধকার, তারা কিন্তু তবু একসঙ্গে হয়ে তারা বলছে যে না, এভাবে আমরা হাল ছেড়ে দেব না, সেই সুদিনকে আমাদের আনতে হবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে ওদের ফাঁদটাকে ছিঁড়ে ফেলবো। সেটা হয় কি হয় না সে প্রশ্নে আমরা যাব না, কিন্তু অন্তত একটা আশার বাণী দিয়ে একটা জোরের সঙ্গে নাটকটা শেষ হয়। সেজন্য এখানে এই ছবিটা দেয়া হয়েছে। এটা সম্ভবত একেবারেই শেষ দৃশ্যের ছবি, যেখানে মেয়েরা চলে আসছে। হ্যাঁ, এবার এই ম্যারেজটাকে যেহেতু ব্যবহার করা হয়েছে, চার্চ ম্যারেজের টোপ দেখিয়ে যেহেতু তাদের কপরদক শূন্য করা হয়েছে, সেই জন্যই কিন্তু নাটকটা স্বাধীনতার কথা, যে আই উইল ম্যারি ওয়েন আই ওয়ান্ট। এই স্বাধীনতা, ওয়েন আই ওয়ান্ট, এই কথাটাই দরকার। এবং এখানে আমরা অনেক সময় বলি না, ম্যারিং দ্য আইডিয়া উইথ দ্য ওয়ার্ডস। হ্যাঁ, এই যে এই রকমও মালিক পক্ষ এবং শোষক এবং শোষিতের মধ্যে কোন রকম আপোষ হবে কিনা সেটা আমরা শোষিতরা নির্ধারিত করব, এটাই কিন্তু এটির গূঢ়ার্থ। হ্যাঁ, আমরা আরেকটু ছবি দেখি। এই যে এখানে হচ্ছে এরা দুজন বড়লোক, ভদ্রলোক, মালিক পক্ষ, তার স্ত্রী, এবং এটা আরো একজন, এবং এর হচ্ছে গ্রামের একজন মানুষ যাকে এরা বকুনি দিচ্ছে। এই হলো কর্তা গিন্নি, তারা বসার জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করছে এবং এদের চেহারা, পোশাক আশাক দেখলেই বোঝা যাচ্ছে যে এদের মধ্যে সামাজিক তফাৎটা কতটা। হ্যাঁ, এই যে দুপক্ষ, এবং ওর প্রাণপণে এদের খুশি করার জন্য কিছু রান্না করার চেষ্টা করছেন, কিন্তু এরা বলেছেন যে আমরা শুধু চা ছাড়া কিছু খাবো না। এবং যদিও এটা খুব আইরনিক্যাল যে এ যদিও কাজ করে চায়ের চা পাতা তোলার কাজ, কিন্তু বাড়িতে কোনো চা পাতা নেই, কাজেই চা দেয়া হচ্ছে না। হ্যাঁ, এই ঘটনাটা জরুরি। এই দুজন যে তারা সদ্য বড় লোক হয়েছে, মানে একেবারে এর কৃপায় সদ্য বড় লোক হয়েছেন, কাজে এরা যা দেয়া হচ্ছে চেটেপুটে খেয়ে নিচ্ছে, এরা শুধু দেখে রিফিউজ করছে। হ্যাঁ, এবার এর পরের অংশটা, পরেরটা আমরা যাই। আচ্ছা, এখানে কয়েকটা লাইন যেটা জরুরি, যেটা আমরা অলরেডি বললাম, সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দেন অ্যান্ড নাও। দেন মানে স্বাধীনতার আগে, and now মানে স্বাধীনতার পরে, is this we now have our independence। এটা একদম প্রথমে এই ওয়ানগেচি যে আর কি
গিন্নিমা, কৃষক গিন্নি, সে কথা বলছে। তারপরে এটা হচ্ছে 6 পাতা। হ্যাঁ, আমি ইচ্ছে করে পাতার নম্বর গুলো দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে ডেভেলপ করছে। সে যতক্ষণে আমরা 31 পাতায় পৌঁছচ্ছি ততক্ষণে কিন্তু তার চোখের উপর থেকে অনেকটা পর্দা সরে গেছে। সে বলছে আন্ডার দ্য রিয়েল বেড বাগ, এগুলো সব কবিতার মতো করে লেখা। হ্যাঁ, লোকাল ওয়াচম্যান ফর দ্য ফরেন রবার্স, অর্থাৎ তারা চলে গেছে, সাদা চামড়ার লোকেরা চলে গেছে, কিন্তু কালো চামড়ার লোকেরা এখন সাদা মুখোশে মুখ ঢেকেছে। কাজেই তারা তাদের মতো কথা বলছে, তাদের মতো হাঁটাচলা করছে, তাদের মতো নিয়ম নীতি ইম্পোজ করছে। তাদের মনে হচ্ছে না যে এরা তাদের দেশের লোক। So when they see a poor man's property, their mouths water. When they get their own, their mouths dry up. Don't they have any lands they can share with these foreigners whom they have invited back into the country? কখনো তারা পর্দার আড়ালে ফিরে আসছে? দেশীয় বড়লোকরা তাদের সাদা মুখোশ পরে মানুষের উপর অত্যাচার করছে? কখনো সোজাসুজি বলা হচ্ছে যে সাদা লোকেরা এসেছে বলে আমাদের দেশ ধন্য? আপনাদের যদি কোনো গল্প মনে পড়ে যায় সেটা মনে করুন, আমি বলছি না। হ্যাঁ, অর্থাৎ আমার দেশের কোনো কিছু যদি তাদের ছোঁয়া পায় তাহলে সে জাতে উঠে যায়। হ্যাঁ, তো অর্থাৎ সেটা একটা ছোট লজেন্সও হতে পারে, সেটা একটা বড় মাটিও হতে পারে, জমিও হতে পারে। হ্যাঁ, সাদা লোকের ছোঁয়া সবসময় মানুষের জীবনকে উত্তরিত করে, এই কথাটা তো ভুলে গেলে চলবে না। কিন্তু এরা তো নিছক সাধারণ মানুষ, কাজেই এরা অত কিছু বোঝে না। হ্যাঁ, কিন্তু এই যে আমি বললাম শেষটা হচ্ছে একটা আশার বাণী দিয়ে। এই যে চার্চ ম্যারেজ, সেটা কি ক্রিশ্চিয়ান ম্যারেজ? ক্রিশ্চিয়ানিটি কি সে দেশের ধর্ম? না, সেটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এবং সেই ধর্মের দোহাই দিয়ে যে সেই চার্চ ম্যারেজ না হলে নরকে যাবে, বা ধর্মের দোহাই দিয়ে রবীন্দ্রনাথ যেরকম বলেছেন না, ধর্মের বেশি মোহ এসে যারে ঘেরে, অন্ধ সেজন মরে আর শুধু মারে, ঠিক সেরকম ভাবেই বলছে রিলিজিয়ন ইজ দ্য অ্যালকোহল অফ দ্য সোল। মার্কস বলেছিলেন আফিম। তো এই পর্যায়ে গুগি ভীষণভাবে মার্কসিস্ট তত্ত্বে বিশ্বাস করছেন। তো তিনি লিখছেন রিলিজিয়ন ইজ দ্য অ্যালকোহল অফ দ্য সোল, রিলিজিয়ন ইজ দ্য পয়জন অফ দ্য মাইন্ড। এটা একটা ছোট নাটক, আপনারা যদি পড়েন কখনো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে সমস্ত নাটকটি ছত্রে ছত্রে এইরকম ব্যঙ্গ বিদ্রুপ ছড়ানো আছে। তো আপনি বুঝতেই পারছেন যে যখন এইরকম আনদের রিয়েল বেড বাগস ইত্যাদি বলা হচ্ছে, কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে? যারা শাসক, যারা শাসন করছে। এটা মনে রাখার দরকার এই জন্যই যে এই যে এটা হচ্ছে যখন তারা কপোর্দক শূন্য হয়ে গেছে, এই টুলটা সারানো হয়েছিল যে ওরা এসে বসবে বলে, সেই টুলের ওপর আজকে ওয়াংগুচি বসে আছে, আর এখানে কপোর্দক শূন্য মানুষটি বসে আছে। তাদের জীবনে এই যে বাড়ির দেয়ালটা এখানে দেখুন, লক্ষ্য করুন, ভাঙা। হ্যাঁ, অর্থাৎ একটা শূন্যতা, তাদের পেছনে আর দেয়াল নেই, দেয়ালে পেট থেকে গেছিল, এখন দেয়ালও ভেঙে গেছে। হ্যাঁ, সেই দৃশ্যটা এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এই যে পরের দিকে এই হচ্ছে তার দেশীয় লোক, সেও কপোর্দক শূন্য, কিন্তু সে বিশ্বাস করে একদিন সুদিন আসবে এবং সেই সুদিনটা মানুষকেই আনতে হবে সমবেতভাবে লড়াই করে। তো সেখানে বলা হচ্ছে I'll always help this organization with my strength and property. I'll help members of this organization so that if a bean falls to the ground, we split it among ourselves. ঠিক এই আগের যে বইটার কথা বললাম যেটা মাও রেভলিউশনারি গল্প, সেটার নাম গ্রেন অফ হুইট, অর্থাৎ একটা দানা, একটা গমের দানা যদি পড়ে তাই থেকে একটা গাছ হতে পারে যেখানে অসংখ্য গমের দানা হবে। ঠিক সেইভাবেই যদি আমাদের হাতে যদি একটা ফসলও থাকে, সেটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। এই যে ঐক্যবদ্ধ সংগ্রাম, এই ঐক্যবদ্ধ সংগ্রামের সঙ্গে কিন্তু শোষকরা কখনোই পারবে না বলে এরা বিশ্বাস করে। আর সেই জন্য শেষ লাইনটা হচ্ছে দ্য ট্রাম্পেট অফ দ্য মাসেস হ্যাজ বিন ব্লোন। আজকে জনগণ জেগে গেছে। শোনা যাচ্ছে নাকি? কিছু কি অসুবিধা হচ্ছে?
না ম্যাডাম না, ঠিক শুনতে আছে, ঠিক শুনতে আছে। পাচ্ছি। আচ্ছা, তাহলে এবার বোঝাই যাচ্ছে যে এইসব বক্তব্য কখনো শাসকেরা সহ্য করবে না। তারা তখন সাদাদের জায়গায় বসছেন, নেহাত চামড়াটা কালো। কাজেই ৭৭ সালে যখন নাটকটি অভিনীত হতে লাগলো, যেখানে গ্রামের কৃষক এবং শ্রমিকেরা অংশগ্রহণ করলো, এবং যেটা বারে বারেই মনে করাচ্ছি যে যেটা গিকিউ ভাষায় যেটা লেখা হয়েছিল, সেই নাটক নিজের দেশে দেশীয় ভাষায় দেশীয় সমস্যা তুলে ধরার জন্য ৩১শে ডিসেম্বর ১৯৭৭ ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মইয়ের সই করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে এসে তাকে তুলে নেওয়া হলো। এবং কিরকম জায়গায় রাখা হলো? I was arrested and placed in a maximum security prison because I had participated in the play I Will Marry When I Want, which is performed by peasants and workers from the local village in Gikyu. তো উনি এগুলো ভাবছেন। The leader who put me in prison was Jomo Kenyatta, himself a Gikyu speaker. Prison is just meant to destroy somebody. So I felt I had to contrast myself and my environment. So I began to laugh. I started laughing at those who put me in prison, and that healed me a little bit. এবার এই জেলের ডায়েরিটা তিনি পরে লিখছেন, সেটা ৮১ সালে প্রকাশিত হয়েছিল। এবং একটুখানি আমি ব্যক্তিগত তথ্য ভাগ করে নিই যে সেই ৮১ সালে আমি এদের নিয়ে কাজ করা শুরু করেছিলাম, এবং পরে অনেক পরে ২১ শতাব্দীতে আমার সৌভাগ্য হয়েছিল বুগিকে মিট করার। এবং আমি যখন ওনাকে বলেছিলাম যে আপনার ওই বইটা প্রকাশিত হবার পরেই আমি সংগ্রহ করে পড়েছিলাম, উনি এত খুশি হয়েছিলেন যে আমি সেটা আর বলতে পারি না। যে যখন লেখার পরে আমি ওটা পড়ি ধরুন ৮২-৮৩ সালে, হ্যাঁ, তো বিদেশ থেকে আনিয়ে পড়েছিলাম, কিন্তু তারপর থেকে অসংখ্যবার পড়েছি। আর প্রত্যেকবারই বইটা নতুন নতুন ব্যঞ্জনা নিয়ে আসে। এরকম জেলের ইতিহাস, জেলে বসে নিজেদের কথা অনেকেই লিখেছেন, অনেক আফ্রিকান লেখক এবং দেশনায়ক তারা লিখেছেন। সে কথাগুলো পরে কোনো সময় সুযোগ এবং সময় পেলে আলোচনা করা যাবে। আমরা ফিরে আসি জেলে যখন গুগি আছেন, এবং তখন তিনি কিন্তু ঠিকই করে নিয়েছেন যে কিছুতেই তিনি তাদের ওনার মনোবল ভাঙতে দেবেন না। এবং ১ বছর জেলে কোনো অপরাধ, তাকে বলাই হচ্ছে না যে কেন তাকে জেলে রাখা হয়েছে, কিন্তু তাকে জেলে রাখা হচ্ছে। এবং সেটা হচ্ছে ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন, যেখানে কেউ তার সঙ্গে দেখা করতে পারছে না, তার প্রতিটা চিঠি সেন্সার্ড হচ্ছে, এবং তাকে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না, তার চিকিৎসা হচ্ছে না, কিন্তু তিনি কারুর সঙ্গে দেখাও করতে পারছেন না, এবং জেলের অখাদ্য খাবার ছাড়া অন্য কিছু তাকে খেতে দেয়া হচ্ছে না। আচ্ছা, যখন তাকে জেলে ভরা হয়েছিল তখন কিন্তু তিনি একজন প্রফেসর হিসাবে কাজ করছিলেন। হ্যাঁ, কিন্তু কিভাবে তাকে ধরা হয়েছিল এটা না ডিটেন্ডের মলাট নয়, এটা ডেভিল অন দ্য ক্রসেরই আরেকটা মলাট। হ্যাঁ, তো আমার মনে হলো এটা খুব এই বর্ণনাটার সঙ্গে মিলে যায়, সেজন্য their absence was a warning to the rest, a silence more deafening than words. যে তাকে যে নিয়ে যাচ্ছে এটা বাকিদের শিক্ষা দেবার জন্য তাকে জেলে বন্দি করা হচ্ছে। ওই জন্যই বললাম তিনি কিন্তু তখন প্রফেসর নাইরোবি ইউনিভার্সিটি। তো এখানে সে কথাটা উনি বলছেন যে এরপর থেকে আমার বিদ্রুপাত্মক লেখা একটু বেড়ে গেল, কারণ এই যে ডেভিল অন দ্য ক্রস এটা টয়লেট পেপারে লেখা হচ্ছে। হ্যাঁ, ইট ওয়াজ দ্য আইরনি অফ ইট অল, আ প্রফেসর অফ লিটারেচার ইন নাইরোবি, chair of the department, chair মানে এখানে head of the department, sitting in a prison cell without a pen, paper or books. I was confined for writing in Gikyu, but some of my prison guards, তারা তো নিচের তলার মানুষ, were Gikyu speakers, and they could not believe that I was detained for writing in a certain language. They didn't mind discussing the Gikyu language with me. That time was full of ironies, but laughter was very important for me. আবার রবীন্দ্রনাথ মনে পড়ে যায় যে জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেবার চেয়ে হেসে উড়িয়ে দেয়া অনেক ভালো। অর্থাৎ জীবনটাকে না,
সমস্যাটাকে তিনি উড়িয়ে দিচ্ছেন, কারণ না হলে তো তিনি লিখতে পারবেন না। তিনি নিজের জন্য ডেডলাইন ঠিক করেছিলেন যে 25শে ডিসেম্বর এর মধ্যে আমি শেষ করব, কারণ 25শে ডিসেম্বর 1978 আমি বাড়িতে গিয়ে ক্রিসমাস ফিস্ট খাবো। উনি বলছেন আমি কেন এটা ভেবেছিলাম আমি জানি না। 22শে ডিসেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তার আগেই তার ডেভিল অন দ্য ক্রস উপন্যাসটি শেষ হয়ে যায়, যেটা তিনি টয়লেট পেপারের ওপর লিখেছিলেন। এবং এখানে খুব মজার কথা, ঘানার যিনি প্রধান ছিলেন কোয়ামে এনক্রুমা, তিনি যখন ব্রিটিশ আমলে জেলে ছিলেন তখন তিনি টয়লেট পেপারের ওপর তার আত্মজীবনী লিখেছিলেন। তো গুগি এখানে বলছেন যে আমি ভেবেছিলাম ওগুলো রোমান্টিসাইজিং, ওটা একটা বেশ নিজেকে খানিকটা তোল্লা দেবার জন্য হয়তো এনক্রুমা ওরকম লিখেছে, কিন্তু এখন বুঝতে পারলাম যে এটা ছাড়া যখন আর কোনো অপশন থাকে না, তখন নিজেকে পাগল হয়ে যাওয়া থেকে বাঁচাবার জন্য আমার এটাই করতে হবে। ওরা যখন আমাকে পাগল করে দিতে চাইছে তখন আমি পাগল হব না। তো এই ডিটেন্ড বইটা পরে, অনেক পরে, মানে বোধহয় 2017-18, হ্যাঁ ভুলও হতে পারে ডেটটা, উনি আবার লেখেন, তখন ওটার নাম হয় দ্য ডেভিলস। তো সেখানে উনি লেখেন, বা এটা উনি ভিক্টোরিয়া নিজেই বলেছিলেন, যে ভাঙা পেন্সিল, সেই ভাঙা পেন্সিল দিয়ে উনি এই টয়লেট পেপারের ওপর লিখছেন। এটার মধ্যে অতটা লেখা নেই, কিন্তু আমি ডেভিলস বইটা সংগ্রহ করতে পারিনি, পড়িনি, কাজে আমি বলতে পারছি না। উনি যেটা বলেছিলেন সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এবং এই বইটার মধ্যে আছে যে কিভাবে উনি হয়তো কোনো শব্দ মনে করতে পারছেন না, যেহেতু তখন ওনার ইংরেজিতে ভাবাটাই অভ্যেস, তখন ওই গার্ডরা ওকে শব্দ জুগিয়ে দিচ্ছে। এরপর থেকে কি করতে লাগলেন গুগি, সমস্ত বই এরপর থেকে যতগুলো, উনি মারা গেছেন বললাম 2025, এবং প্রায় 2023-এ সম্ভবত ওনার শেষ বইটা বার হয়েছে। তারপরেও ছোটখাটো প্রবন্ধ, ছোট গল্প এসব নানা জায়গায় বার হয়েছে। তো সেই পর্যন্ত উনি কিন্তু যা যা লিখেছেন সেগুলো প্রত্যেকটা গিকিউতে লিখেছেন এবং ইংরেজিতে নিজে ট্রান্সলেশন করেছেন। অর্থাৎ কি, যে তিনি কবে কে ট্রান্সলেট করবে সেই ভরসায় বসে নেই। কিন্তু উনি পরে শেষের দিকের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ওনার একটা বই, সেটা 78টা ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছে। প্রায় প্রতিটা বই এরকম অসংখ্য ভাষায় অনুদিত হয়েছে। কাজেই, এবং কিছু কিছু বাংলাদেশে আমি যতদূর জানি ওনার একটা দুটি বই, মানে গ্রেন অফ হুইট তো অনুদিত হয়েছে আমি জানি, সেটা গমের দানা বলে সেটা অনুদিত হয়েছে। তো কাজেই আপনারা বুঝতে পারছেন যে কি ব্যাপকভাবে তার উপন্যাস মানুষের একেবারে কি বলবো কোর প্রবলেমস, একেবারে কেন্দ্রীয় কিছু সমস্যার কথা বলে, এবং সেজন্য সারা পৃথিবীর মানুষ তার সঙ্গে একটা একাত্ম বোধ করতে পারে। একটা মজার কথা বলি, প্রত্যেক বছরই ভাবতাম আমরা যে গুগি বোধহয় এবার নোবেল প্রাইজ পাবেন, কোনোবারই পাচ্ছেন না, কিন্তু এবার দক্ষিণ আমেরিকান লেখক লোসা, মারিও ভার্গেস লোসা, তিনি যে বছর পেলেন সে বছর একেবারে সবাই ধরেই নিয়েছিল যে গুগি পাবেন। তো গুগির ওই যে বললাম ঠাট্টা করে কথা বলা, হেসে জীবনকে উড়িয়ে দেয়া। উনি একটা ইন্টারভিউ, তারপরে একটা ইন্টারভিউতে বলছেন যে আমার যত না মন খারাপ হয়েছিল, আমার ছবি তুলতে আসা, ইন্টারভিউ নিতে আসা সাংবাদিকদের তার চেয়ে অনেক বেশি মন খারাপ হয়েছিল। আর আমার শেষে দেখা গেল যে আমি তাদের সান্ত্বনা দিচ্ছি। তো বুঝতে পারছেন যে যে জন্য তিনি জেলে গেছিলেন প্রায়, সেজন্যই তিনি কোনোদিন নোবেল প্রাইজ পাননি। তো উনি সারা জীবনই বলে গেছেন যে আমি নোবেল প্রাইজ না পাই, আমি মানুষের ভালোবাসার নোবেল কিন্তু আমি পেয়েছি। আচ্ছা, এখানে যেটা উনি বলছেন আমরা অলরেডি এটা বলেছি, ওয়ার্ডস আর দ্য ফুড, বডি, মিরর এন্ড দ্য সাউন্ড অফ থট। ডু ইউ নাও সি দ্য ডেঞ্জার অফ ওয়ার্ডস দ্যাট ওয়ান্ট টু কাম আউট বাট আর আনএবল টু ডু সো? হ্যাঁ, এবার উনি সেই ভাষা, নিজের ভাষায় তিনি ফিরে যাচ্ছেন। এবার উনি ওই যে ডেভিল অন দ্য ক্রস উপন্যাসটির কথা বললাম, সে তার নায়িকার নাম হচ্ছে ওয়ারিন্ডা, আর এনজুকি হচ্ছে তার 4 মাসের মেয়ে। মানে যখন তিনি জেলে এসেছিলেন তখন তার জন্ম নিতে 4 মাস বাকি ছিল।
সেই মেয়েকে তো তিনি দেখেননি, শুধু স্মাগল করে কিছু ছবি তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেইটাই তার কাছে নেই। জেল থেকে বের হয়ে তিনি মেয়েকে দেখবেন। কাজেই এরা দুজনে তাকে যেন তাগিদ দিতে লাগলো যে এটা পার্সোনাল অ্যাফেয়ার নয়, ইটস আ পার্ট অফ দ্য ওয়াইডার হিস্ট্রি অফ অ্যাটেম্পটস to bring up the Kenyan people in a reactionary culture of silence and fear. এটা চলতে পারে না, কারণ মেয়েরা সবচেয়ে অত্যাচারিত বলে, কিন্তু মাও রেভলিউশনারিদের মধ্যে বহু মহিলা ছিলেন যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বিপ্লবীদের সাহায্য করেছিলেন। কাজেই কেনিয়ায় তো সাহসী মহিলাদের অভাব নেই, তাহলে তার উপন্যাসের নায়িকাকে একজন মহিলাই হতে হবে। সেজন্য তিনি বললেন, আই ক্রিয়েট আ পিকচার অফ আ স্ট্রং ডিটারমিনড ওম্যান। তো সেই ওয়ারিঙ্গা এবার আমাদের সঙ্গে, এই লাইনটা কিন্তু আমাদের দেশের অনেক লোক ভাবছে এখন, হ্যাঁ, আওয়ার পিপল থিঙ্ক, এটা বলছে। ওয়াঙ্গারি হচ্ছে একদম সাধারণ মানুষ যে টোটোতে করে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং ওয়াঙ্গারি বয়স হয়েছে, সে মানে এইটার হজম করতে পারছে না যে Kenyan by birth, how can I be a vagrant in my own country as if I were a foreigner? আজকে নিজ বাসভূমে আমি পরবাসী, তোমরা বিশ্বাস করতে পারছো? এই কথাটাই সে বারে বারে এই টোটো যাত্রার মধ্যে যতজন প্যাসেঞ্জার উঠছে প্রায়, এবং টোটোওয়ালাকে সে কথা বলে যাচ্ছে। এবং এই টোটোতেই তারা একটা প্যাম্পলেট পাচ্ছে, ওয়াঙ্গারি এরা, যে একটা চোরেদের সম্মেলন হচ্ছে, এবং এই যে টোটোওয়ালা সে ওয়াঙ্গারিকে অনুপ্রেরণা দিচ্ছে যে সে যেন ওইটায় যায়। তো ওয়াঙ্গারি সেখানে যাচ্ছে, এবং এখানে আমরা কতগুলো উদ্ধৃতি দিচ্ছি। ওয়াঙ্গারি সেই চোরেদের সব ব্র্যাগিং শুনে, সেই রকম চোরদের আমরা চিনি, আমরা ওরকম দেখেছি। তো একজন চোরকে আমার খুব ভালো লেগেছে, যে সে মানে খুব অদ্ভুত, আজকের খবরের কাগজের একটা কাহিনী, সেইটা শুনেই আমার আরো এটার কথা মনে হলো। আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর বেশিক্ষণ নেই, আর দুটো স্লাইড আছে। তো সেটা কি, খবরটা বলি আগে। এই সময় কাগজে বেরিয়েছে, আপনারা দেখে নিতে পারবেন, একটা প্রবন্ধে, খবর ঠিক না, একটা প্রবন্ধ, যে সরকারি স্কুলে মাস্টারমশাই থাকেন না এবং মিড ডে মিল শুধু দেয়া হয়, এই অজুহাতে গ্রামের লোকেরা, গ্রামের গঞ্জে অনেক ইংরেজি মিডিয়াম স্কুল খুলে যাচ্ছে, এবং টাই পরে স্মার্ট জামা জুতো পরে যাওয়ার জন্য মানুষে কষ্ট করে তাদের সেই স্কুলে পাঠাচ্ছে। এটা নিয়ে একটা প্রবন্ধ বেরিয়েছে। আর এইখানে একজন বড় চোর, সে কি করছে, মানে সে নিজেকে চোর বলেই পরিচয় দিচ্ছে, এটা তো চোরেদের সম্মেলন, তাই আমি চোর বললাম। তো তিনি বলছেন যে একটা শর্ত ছিল যে ছোটখাটো যারা ঘটিবাটি চুরি করে তারা এখানে আসতে পারবে না, তারা আসতে পারবে যারা বড় বড় লোক ঠকানো চুরি করে, অর্থাৎ চোখে ধুলো দিয়ে লোকেদের সর্বশান্ত করে, তাদেরই সম্মেলন। তো সেখানে একজন বলছে যে আমার স্কুলের ব্যবসা সারা কিনিয়ে অসংখ্য স্কুল। কেন? বলছে আমি একজন ডেফ এন্ড ডাম্ব সাদা রিসেপশনিস্টকে রেখে দিয়েছি, সে সামনে বসে থাকে, সবাই তার কাছে টাকা পয়সা দিয়ে যায়, আর কতগুলো মানে পুতুলকে মেশিনে চলে এরকম পুতুল রেখেছি, তারা সাদা পুতুল, বিদেশ থেকে আনা পুতুল, তারা সাইকেল টাইকেল চালায়, কেউ দেখে মনে হয় কেউ খেলা করছে। মা বাবাদের তো গেটের মধ্যে ঢোকার পারমিশন নেই, আর ওই মাঝে মাঝে যে ছোট বাচ্চারা তাদের এই পুতুলগুলোর সঙ্গে খেলতে ছেড়ে দেয়া হয়, তো তারাও বলে আমরা সাদা চামড়ার ছেলেদের সঙ্গে খেলি। মা বাবারাও খুশি হয়ে প্রচুর প্রচুর টাকা দিয়ে ওই স্কুলে ভর্তি করেন। আসলে কিন্তু ওখানে একদমই শুধু কালো চামড়ার মানুষেরা পড়ে, এবং সেখানে কালো চামড়ার লোকেরাই পড়ায়, কিন্তু তাদেরও বাইরে আসা বারণ, ছুটি হয়ে যাবার পরেই শুধু তারা গেটের বাইরে আসতে পারে, যাতে মা বাবারা খুশি হন যে তারা ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আচ্ছা, তো এবার এখানে বলা হচ্ছে দিস কান্ট্রি আর কান্ট্রি ইজ প্রেগনেন্ট, মানে স্বাধীনতার পরে অনেক সম্ভাবনা। তো what will it give birth to? Only God knows. The children of us workers are fated to stay out in the sun, thirsty, hungry, naked, gazing at fruits ripening on trees which they can't pick,
even to quieten a demanding baby. তারা জল খাচ্ছে আর সেই ফল প্যাকেট করে বিদেশে যাচ্ছে, তারা সেই প্যাকেজিং গুলো করছে। হ্যাঁ, এবার ওয়াঙ্গারি replied as if Muturi had asked her a riddle. Oh, for some of that, যে বলছে ripe bananas, ওয়াঙ্গারি replied, আমাদের মনে হচ্ছে না আমরা কাঁচকলা বলি, এখানে পাকা কলার কথা বলা হচ্ছে। Fresh cool water in a cave that belongs to another again. এখন একটা কথায় জলের কথা মনে পড়লো, না যে নাটক দিয়ে এগুলো শুরু, সেই নাটকে না ওরা যখন দেখা করতে যাচ্ছে, গাঁথুনি এসে খবর দেওয়ার পরে ওরা যখন মালিক পক্ষের সঙ্গে দেখা করতে যাচ্ছে, অনেকটা হেঁটে এসছে, রোদের মধ্যে খুব জল তেষ্টা পেয়েছে, শুধু জল চেয়েছে। তখন মালিক পক্ষ, তারা কিন্তু তখন ডিনার খাচ্ছিল, তারা তাদের টেবিলে জল ছিল, কিন্তু সে জল গরিব লোকেরা খাবে কেন, সে তো ফিল্টার ওয়াটার। এবার তারা তাদের চাকরকে বলছে যে শুয়োরদের ফোয়ারের পাশে যে গামলাটা আছে না, ওইখান থেকে জল এনে দাও। তো কাজেই শেষের দিকে এটা রয়েছে, একদমই শেষে, ডেভিল অন দ্য ক্রসের শেষের দিকে, our lives are a battlefield on which is fought a continuous war between the forces that are placed to confirm our humanity and those determined to dismantle it. এটা তো প্রায় প্রত্যেকটা দেশেই কথাটা সত্যি, অর্থাৎ যার ক্ষমতা আছে সে মানবিকতাকে পায়ে পিষে দিতে অনেক সময় হয়তো দ্বিধা করে না। আর এই জন্যই এই শয়তানকে শুলে চড়াবার জন্য এই উপন্যাসটিও কিন্তু একটা আশা দিয়ে শেষ হচ্ছে। সেখানে বলছে যে আজকে আমরা encouraging us to care only for our stomachs today without thinking about the tomorrow of our country. আমাদের এমন ভাবে মগজ ধুলাই করে দেয়া হচ্ছে যে আমরা শুধু আমাদের পায়ের বুড়ো আঙুলের দিকে তাকিয়ে খুশি হয়ে যাচ্ছি, আজকের দিনটা ভালো কাটলো, ভবিষ্যৎ কি হবে আমরা তলিয়ে ভাবছি না। এটাই শেষ হয়তো হতে পারতো, কিন্তু আবার সেই ওই নাটকটির মতোই এখানে ওয়াঙ্গারি এবং আরো শিক্ষিত যুবকেরা তারা কিন্তু এগিয়ে আসছে একটা নতুন দেশ করার শপথ নিয়ে। হ্যাঁ, সেখানে যেখানে তারা শয়তানকে শুলে চড়াবে সেই প্রতিজ্ঞা করে তারা যেন এগিয়ে আসছে। আমি শুধু আপনাদের একটাই কথা বলবো যে আপনাদের, আমার উদ্দেশ্য কিছু ছিল না, এখানে অনেক তত্ত্ব আছে, সেই তত্ত্বের দিকে আমি যাইনি। আমি শুধু একটু আপনাদের বুকের সঙ্গে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করলাম। আপনারা যদি কেউ কৌতূহলী হয়ে বইগুলো পড়েন বা একটা বইও পড়েন বা তার সামারিটাও পড়েন, তাহলেও আমি খুব খুশি হব। আর একটা কথা আপনাদের বলতে চাই যে এই যে ছবিগুলো রয়েছে না, এগুলো কিন্তু সবই গুগির বিভিন্ন বইয়ের মলাটের ছবি। হ্যাঁ, এটা যেরকম দ্য রিভার বিটুইন উপন্যাসটির ছবি, প্রথম দিকে আমার কাছে যে বইগুলো আছে সেগুলো বাই জেমস এন গুগি লেখা, কিন্তু পরবর্তীকালে এই বইগুলোই এখন পেঙ্গুইন নিয়ে নিয়েছে, পেঙ্গুইন যেটা ছাপছে তাতে কিন্তু ওরা গুগি ওয়াথি অঙ্গই লিখছে। অনেক ধন্যবাদ এত লম্বা একটা বক্তব্য শুনবার জন্য।